This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মধ্যবিত্ত, মানে আমি আপনি, আমার আপনার কথাই বলবো। কিভাবে মধ্যবিত্ত শ্রেণীকে শেষ করে দিতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদীর সরকার, সেটাই আজকে আপনাদের একটু একটু করে বুঝিয়ে বলবো। ভিডিওটা একটু বড় হবে, তবে পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন নিশ্চয়ই আপনার জীবনের সাথে আপনি একটা সম্পর্ক নিশ্চয়ই খুঁজে পাবেন। এই দাবি আমরা করে যাচ্ছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তারপরে নিশ্চয়ই আপনি আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবার বলির পাঠা হতে চলেছি আমরা, অর্থাৎ মধ্যবিত্তরা। স্বঘোষিত বিশ্বগুরু বলেছিলেন যে আচ্ছে দিন আনেওয়ালা হ্যায়। হ্যাঁ, আচ্ছে দিন এসেছে। বিশ্বের পঞ্চম অর্থনীতির শক্তিশালী দেশ হয়ে উঠেছি আমরা। তাহলে কেন বলছি মধ্যবিত্তরা বলির পাঠা হতে চলেছি? এক ভয়ঙ্কর মন্দা ঘনিয়ে আসছে ভারতের বুকে। আচ্ছে দিন কাদের এসছে জানেন? আচ্ছে দিন এসেছে সেই আম্বানি, আদানি, এসআর, জি নিউজ, এইসব কোম্পানিগুলোর মালিকের। আমাদের সাধারণ মানুষের দিন আচ্ছে আসেনি। ভয়ঙ্কর এক মন্দা ঘনিয়ে আসছে ভারতের বুকে। দেশের প্রায় 50%, মানে মার্জনা করবেন, দেশের প্রায় 5% মানুষের হাতে চলে গিয়েছে দেশের 90% সম্পদ। 5% মানুষ, তারা দেশের 90% সম্পদ ভোগ করছে। আর বাকি আমরা যারা 95% মানুষ আছি, তাদেরকে খুশি থাকতে হচ্ছে মাত্র 10% সম্পদকে নিয়ে। তবে আগামী দিন কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে আসতে চলেছে। আমার আপনার মতো মধ্যবিত্ত হতে চলেছি নিম্ন মধ্যবিত্ত, আর আমাদের মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত তারা দারিদ্র সীমার নিচে চলে যাবে অল্প কিছু দিনের মধ্যেই। অল্প কয়েকটা মাসের ব্যবধান। কিভাবে, আজ সেটাই ব্যাখ্যা করবো এক্সপেক্টার, মার্জনা করবেন থার্ড আইতে। তবে অন্ধভক্তরা এই পর্বটি থেকে চোখ সরিয়ে নিন। আগেই অনুরোধ করছি, যারা অন্ধ ভক্ত হয়ে আছেন তারা এই ভিডিও থেকে সরে যান, কারণ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে না। আজকের এই কঠোর বাস্তবতাকে আপনারা মেনে নিতে পারবেন না, বরং গোমাতা, গোমূত্র, গোবর ইত্যাদি নিয়ে স্বপ্ন দেখুন হিন্দু রাষ্ট্র গড়ার। আমরা বরং আলোচনা করে নিই এক ভয়ঙ্করতম ভবিষ্যতের কথা। একটা ছোট্ট কৃতজ্ঞতা স্বীকার করে নিই। প্রথমেই জানাই যে আমি কোনো অর্থনীতিবিদ না, অর্থনীতি নিয়ে আমার পড়াশুনো একেবারেই নেই। এই ভিডিও তৈরি করতে গিয়ে, আজকের পর্বটি করতে গিয়ে আমরা বিভিন্ন লোকের সাহায্য নিয়েছি। তাদের মধ্যে একজন আছেন রবিশ কুমার, আমাদের কলকাতার সুব্রত বসু আছেন, তাদের ইউটিউব চ্যানেলে সাহায্য নিয়েছি। ইকোনমিক টাইমস, দ্য হিন্দু, এই সংবাদপত্রগুলো সাহায্য নিয়ে আজকের অনুষ্ঠান করছি। যাই হোক, কিভাবে মধ্যবিত্ত শ্রেণীটাকেই তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা বুঝে নেবার আগে একটা কথা জেনে রাখুন। বর্তমান দেশের সরকার চাইছেই দেশে একদল শুধু বড় লোক থাকুক, তাদের ঝাঁ চকচকে বাড়ি, গাড়ি, ব্র্যান্ডেড পোশাক, পাঁচতলা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া এসব থাকুক। ঠিক যেমন আমেরিকায় একদল মানুষ থাকেন, সেরকম আর একদল মানুষ থাকুক দরিদ্র, গৃহহীন, তাও ওই আমেরিকার মতোই, হোমলেস। দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসার পর থেকেই এইরকম একটা অর্থ ব্যবস্থার সলতে পাকানো হচ্ছে। যে দেশে 80 কোটি মানুষ একবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, 12 কোটি মানুষের কোন রকমে একবেলা খেতে পান তারা, 12 কোটি মানুষ। দেশের অর্ধেক যুবাদের হাতে কোনো কাজ নেই, রোজগার নেই। সে দেশেই চলছে বন্দে ভারতের মতন বিলাসবহুল ট্রেন, আসতে চলেছে আরো বিলাসবহুল ট্রেন, বুলেট ট্রেন। আকাশপথে যাওয়া আসার কথা বলেছিলেন না হাওয়াই চটিওয়ালাদের যশস্বী প্রধানমন্ত্রী? হাওয়াই চটিওয়ালারা হাওয়াই জাহাজ ধরবে বা চড়বে, এমনটাই বলেছিলেন না প্রধানমন্ত্রী? আর এখন
এখন বিমান ভাড়া হয়ে গিয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তার মানে একদল লোকের কাছে এত টাকা পয়সা হয়ে গিয়েছে যে জীবনের সব সুখ সব স্বাচ্ছন্দ্য তাদের জন্য বরাদ্দ করা শুরু হয়ে গিয়েছে। এই বুলেট ট্রেন, এই বন্দে ভারত ট্রেন, এই বিলাসবহুল বিমান যাত্রা, এগুলো তাদের জন্য। আর একটা বড় অংশ মানুষের সব সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, পৈতৃক ভিটেমাটি ছেড়ে দিতে হচ্ছে প্রমোটারকে ফ্ল্যাট বানানোর জন্য। জীবন যুদ্ধে লড়তে লড়তে মধ্যবিত্ত ক্রমশ কপর্দকহীন হয়ে যাচ্ছে। তবে এত ধীর গতিতে এই প্রক্রিয়া শুরু হয়েছে বা চলছে যে আমি আপনি ধরতেই পারছি না। একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, আজ যদি স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড না থাকে, আপনার বাইপাস সার্জারির অপারেশন করবার মতো অর্থের সংস্থান আপনার কাছে আছে তো? ছুটির দিনে পরিবারের সাথে রেস্টুরেন্টে গিয়ে একবেলা খাবার মতো অবস্থা আছে তো? এই প্রশ্ন নিজেকে করলেই উত্তরটা পেয়ে যাবে। আগে সিজনে কতবার ইলিশ মাছ খেতেন, আর এখন কতবার বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে আনেন? আগে কত টাকা নিয়ে বাজারে যেতেন, আর আজ কত টাকা নিয়ে বাজারে যান? এই অনুপাতে আপনার বেতন, যে অনুপাতে আপনার খরচ বেড়েছে, সেই অনুপাতে বেতন বেড়েছে কি? আগে 100 টাকা নিয়ে গেলে বাজারে হতো, এখন 500 টাকাতেও কুলোচ্ছে না। কিন্তু আপনার রোজগার কি বেড়েছে? আমি সরকারি চাকরি যারা করছে তাদের কথা বলছি না, তারা সংখ্যায় মাত্র 2%। আমি বলছি সেই 98% মধ্যবিত্তের কথা। দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে প্রতিদিন, যেভাবে চলাফেরা, গাড়ি ঘোড়ায় চাপা, চিকিৎসা, সিনেমা দেখা, মোবাইল ফোনের খরচ, ছেলে মেয়ের পড়াশোনার খরচ বেড়েছে, তাতে ভদ্রস্থভাবে বেঁচে থাকাটাই তো এখন দায়। পেট্রোল, ডিজেল, সোনার দাম যেখানে চলে গিয়েছে, তাতে একটা ছোট্ট হ্যাচব্যাক গাড়ি কেনা বা মেয়ের বিয়েতে হাতে কানে গলায় সোনা দেওয়ার স্বপ্নই থেকে গিয়েছে আমার আপনার। সরকার বিদেশ থেকে সস্তায় তেল কিনে তার উপর প্রায় দ্বিগুণ ট্যাক্স বসিয়ে বিক্রি করে প্রচুর টাকা মুনাফা করে নিচ্ছে। ছোট্ট একটা উদাহরণ আরো দিতে হবে আপনাদেরকে, তবে ব্যাপারটা একটু পরিষ্কার হবে। গত 5 বছরের আগস্ট মাসে, মার্জনা করবেন, গত বছরের আগস্ট মাসে, আমি 2023-এর কথা বলছি, 2023-এর আগস্ট মাসে 1 তারিখে বাড়িতে যে আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি তার দাম বাড়ানো হয়েছিল 8 টাকা। পরে মার্জনা করবেন 8.5 টাকা। পরে অর্থাৎ পরের মাসে 1 সেপ্টেম্বর বাড়ানো হয়েছিল 39 টাকা। প্রথমে আগস্ট মাসে 8.5 টাকা, তারপরে সেপ্টেম্বর মাসে 39 টাকা। 1 অক্টোবর বেড়েছিল 48 টাকা 50 পয়সা। 1 নভেম্বর বাড়ানো হয়েছিল 62 টাকা। আর বছরের শেষ মাস ডিসেম্বরে বেড়েছিল 16.5 টাকা। এই গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরে এই 5 মাসে শুধু গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে 250 টাকা। আর 5 মাসে আপনার আয় 2 টাকাও কি বেড়েছে? এ তো শুধু গ্যাস সিলিন্ডারের হিসেব দিলাম। এর সাথে যোগ করুন চাল, ডাল, তেল, আনাজ, মাছ, মাংস, ডিম, ওষুধপত্র, গাড়ি ভাড়া, সব মিলিয়ে সব জিনিসের দাম যে গতিতে বেড়েছে, একই গতিতে কমে গিয়েছে মধ্যবিত্তের রোজগার। ফলে জীবনযাত্রার মান ক্রমশ কমে আসছে, আমাদের নিচের দিকে পড়ছে। আমরা বাঙালিরা একটু মাছ ভাত হলেই খুশি। এখন প্রতিদিন মাছ ভাত খেতে গেলেও বাঙালিকে চিন্তা করতে হচ্ছে, হিসেব করতে হচ্ছে। অথচ দেখুন, আমাদের কাছ থেকে বই, খাতা, পেন, পেন্সিল থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড গাড়ি, এমনকি ভুট্টা ভাজা পপকর্ন, আলুর চিপস, জীবনদায়ী ওষুধ, সব কিছুর ওপরে একের পর এক ট্যাক্স চাপিয়ে যে টাকা আদায় করছে সরকার, সেই টাকা অকাতরে বিলিয়ে দেওয়া হচ্ছে আদানি, আম্বানি, জি নিউজ, এসআরদের মতন বড় বড় কোম্পানির ঋণ শোধ করতে। প্রায় 10 লাখ কোটি টাকা এইসব কর্পোরেট ব্যবসায়ীদের স্রেফ দান করে দিয়েছে সরকার। আর আমি আপনি মাসের শেষে ইএমআই দিতে পারছি না বলে রাতের ঘুম চলে যাচ্ছে। এই বড় বড় কোম্পানিগুলোর কি টাকার অভাব যে এদের ঋণ মুকুব করতে হবে? তবে সরকারের কাছে এই বড় কোম্পানির ঋণ মুকুবের ব্যাপারে একটা রেডিমেড যুক্তিও আছে, একটা জবাবও আছে। কি সেই যুক্তি তা বলবো 40 সেকেন্ডের একটা বিরতির পর। সঙ্গে থাকুন।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। সরকার এই যে 10 লাখ কোটি টাকা, 1 টাকা 2 টাকা নয়, 10 লাখ কোটি টাকা এই বড় বড় কোম্পানি কর্পোরেটদের লোন মুকুব করে দিয়েছে। তার পেছনে সরকারের যুক্তি হলো যে বড় বড় কোম্পানিগুলো ঋণ মুকুব করে দিলে তারা ঋণ মুক্ত হয়ে নতুন নতুন ফ্যাক্টরি গড়বে, তাতে দেশের মানুষের কর্মসংস্থান হবে। আচ্ছা বলুন তো, গত 10-11 বছরে দেশের এই 10 লাখ কোটি টাকার বিনিময়ে কত লাখ বেকারের চাকরি হয়েছে? এই 10 লাখ কোটি টাকা বেকারদের যদি সহজ সুদে ঋণ দেওয়া হতো, তাহলে কত যুবক যুবতী আজ নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারতেন। শুধু রেল এবং ব্যাংকের শূন্য পদ পূরণ করলেই অন্তত 15% বেকার সমস্যার সমাধান হয়ে যায়। এই 10 লাখ কোটি টাকায় রেল এবং ব্যাংকের পরিকাঠামো উন্নয়ন করে এই দুটো সেক্টরে কি বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা যেত না? বড় সংস্থাগুলো সরকারের থেকে ঋণ নেয়, সেই টাকাও আমাদেরই, যা আমরা এলআইসি, ব্যাংক বা মিউচুয়াল ফান্ডে সঞ্চিত রাখি, সেই টাকা থেকে সরকার লোন দেয় বড় বড় কোম্পানিকে। তারপর সেই ঋণের টাকায় তারা ব্যবসা শুরু করে, তারপরে সরকার সেই ঋণ মুকুব করে দেয়। অর্থাৎ আমাদের যে সঞ্চিত অর্থে ব্যবসা করে সেই টাকা পরিশোধ না করেই বড় বড় ব্যবসায়ীরা আরো বড় লোক হয়ে ওঠে। তারপর সেই ঘাটতি টাকার যোগান দিতে আমাদের ঘাম রক্তের বিনিময়ে রোজগারের প্রতি 100 টাকা থেকে ইনকাম ট্যাক্স, জিএসটি মিলিয়ে প্রায় 58 টাকাই সরকার কেড়ে নেয়। প্রতি 100 টাকায় 58 টাকা সরকার বিভিন্নভাবে ট্যাক্স বাবদ কেড়ে নিচ্ছে আমাদের থেকে। আপনি রোজগার 100 টাকা করলেও হাতে পাই মাত্র 42 টাকা। আর ওই 58 টাকা ট্যাক্স থেকে কত টাকা আপনাকে পরিষেবা দিয়ে সরকার ফেরত দেয় আর কত টাকা বড় বড় কোম্পানিগুলো ঋণ মুকুবের জন্য খরচ করে, সেটা বিচার করলেই বুঝতে পারবেন প্রত্যেক দিন আমরা মধ্যবিত্তরা কিভাবে শোষণের শিকার হয়ে আমাদের সব সঞ্চয়কে শেষ করে দিচ্ছি এবং চলে যাচ্ছি দারিদ্র্য সীমার নিচে। এ নিয়ে কোনো টেলিভিশন চ্যানেলে ঘন্টাখানেকের বিতর্ক নেই। রাজনৈতিক দলগুলো হিন্দু, মুসলমান আর জাতপাত নিয়ে ব্যস্ত, আর এই ব্যস্ততাকে ঢাল করে বাজেটের বাইরে গিয়েও বেড়ে চলেছে সরকারি শোষণের মাত্রা। তবে এত ধীর গতিতে হচ্ছে তা আমরা বুঝতেই পারছি না। এই প্রসঙ্গে আমাদের অবস্থা সেই ব্যাংকটার মতো। একটা গরম জলের পাত্রে একটা ব্যাংককে ছেড়ে দেওয়া হলে সে তৎক্ষণাৎ লাফিয়ে বাইরে চলে আসে, এটা আমরা জানি। কিন্তু একটা নর্মাল জলের পাত্রে তাকে যদি রেখে দেওয়া হয়, ব্যাংকটা সেই জলেই চুপ করে বসে থাকে। এবার সেই নর্মাল জলের পাত্রটি অল্প আঁচে গ্যাসে বসিয়ে দিন, জলটা ধীরে 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 গরম হতে থাকবে। ব্যাংক তার সহ্য শক্তি দিয়ে ভাবতে শুরু করবে এ আর এমন কি গরম, তাই সে ওই জলেই ঘাপটি মেরে বসে থাকবে। এভাবেই জলটা একসময় ফুটতে শুরু করলে আপনি দেখবেন ব্যাংকটা জলেই মুড়ে পড়ে আছে। আমরা মধ্যবিত্তরা ওই ব্যাঙের মতো, জল ধীরে ধীরে গরম হচ্ছে, আমরা টের পাচ্ছি না। ট্যাক্সের ফাঁস আষ্টে পৃষ্ঠে আমাদের গলায় চেপে বসছে, আমরা সহ্য করে যাচ্ছি। কিন্তু সেই দিন আর বাকি নেই যেদিন ট্যাক্সের ফুটন্ত জলে আমরা সবাই মারা পড়ব। এর জন্য যতটা দায়ী থাকবে বিজেপি সরকার, ততটাই দায়ী থাকবে ইডি, সিবিআই এর ভয়ে কুঁকড়ে থাকা ওই নপুংসক বিরোধী দলগুলো। আপনি কি জানেন যে বেনারসি শাড়ি থেকে বিভিন্ন দেবদেবীর মূর্তি, সেগুলো এখন চীন থেকে আমদানি করা হয়?
বাকি জিনিসপত্র ছেড়ে দিন, যেমন স্টিল, ইলেকট্রনিক পণ্য, এসব কথা তো বাদই দিলাম। তার মানে গিয়ে কি দাঁড়ালো, আমাদের এই অপদার্থ সরকারের ভ্রান্ত বাণিজ্য নীতিতে এদেশের ফ্যাক্টরির সংখ্যা কমছে, চীনে ফ্যাক্টরি বাড়ছে, চীনের পণ্য বিক্রি এদেশে বাড়ছে। এদেশের দেবদেবীর মূর্তি চীনের কারখানা থেকে তৈরি হয়ে আসছে, এদেশের বেনারসি শাড়ি চীনের কারখানা থেকে তৈরি হয়ে আসছে। ভাবতে পারছেন, চীনের কারখানা হচ্ছে, চীনে ব্যবসা হচ্ছে, চীন বড়লোক হচ্ছে, আর আমরা সেইখান থেকে জিনিস কিনে তার উপর ট্যাক্স বসিয়ে আমাদের সরকার চলছে। এদেশে পণ্য উৎপাদন না হবার ফলে জিডিপিও তলানিতে চলে যাচ্ছে। আমি একদম টেকনিক্যাল কচকচিতে যাব না, জিডিপি মানে জিএসডিপি এইসব নিয়ে কোনো আলোচনাই করব না। শুধু একটা মোটা কথা বলি, যেখানে কারখানা সেখানে উন্নয়ন হবে, যারা কিনে বিক্রি করবে সেখানে উন্নয়নটা তুলনামূলকভাবে অনেক কম হবে। শুধু গত বছরে চীন থেকে আনা হয়েছে প্রায় 99 বিলিয়ন ডলারের পণ্য, 99 বিলিয়ন ডলার। ওদিকে চীন দাবি করেছে ভারত তাদের দেশ থেকে 107 বিলিয়ন ডলারের পণ্য কিনেছে গত বছরে। তার মানে এখানেও দেশবাসীর সাথে ঘাপলা করা হচ্ছে, চোখে ধুলো দেওয়া হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে। জিডিপি কে ফুলিয়ে ভাবিয়ে বড় করে দেখাতেই এই মিথ্যাচার করছেন আমাদের 56 ইঞ্চির বিশ্বগুরু। চীন যেমন আমাদের দেশের মাটিতে ঢুকে আমাদের মাটি কেড়ে নিচ্ছে, তেমনি চীনের তৈরি মাল এদেশে ঢুকিয়ে আমাদের দেশের উৎপাদনকে শেষ করে দিচ্ছে। আর সবটাই হচ্ছে সরাসরি ভারত সরকারের প্রত্যক্ষ মদতে এবং প্রশ্রয়। আমাদের বৈদেশিক নীতি শেষ, সমস্ত প্রতিবেশী রাষ্ট্র আজ আর আমাদের বন্ধু নয়। বাণিজ্য নীতিতে শুধু চীনকে লাভবান করার জন্য আমরা বানিয়েছি বাণিজ্য নীতি। অর্থনীতি শেষ, হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীকে লাভ পাইয়ে দিতে সাধারণ মানুষের কষ্টার্জিত রোজগারের থেকে প্রায় 58% ট্যাক্সের নামে সরকারি তোলাবাজি করার কারণে। এইরকম যদি চলতেই থাকে খুব বেশি দিন না, 2026-এর এপ্রিল মে মাস থেকেই কিন্তু বিরাট মন্দার মুখোমুখি হতে হবে ভারতবাসীকে। তা সামাল দিতে হলে আরো ট্যাক্স বসাতে হবে, আর না হয় আরো টাকা ছাপাতে হবে। দুটো ক্ষেত্রেই কিন্তু ক্ষতি হবে মধ্যবিত্তের। মুদ্রাস্ফীতি বাড়বে, টাকা ছাপাবে। যে জিনিসটা এখন 50 টাকায় কিনছে সে জিনিস তখন 500 টাকায় কিনতে হবে। প্রায় সব ক্ষেত্রেই আমরা পণ্য উৎপাদন কমিয়ে দিয়ে চীন, আমেরিকা, ইসরায়েল থেকে পণ্য আমদানি করে ইতিমধ্যেই কিন্তু আমাদের শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, ফলে বেকারত্ব বাড়তে বাড়তে এখন সর্বোচ্চ সীমায় গিয়ে ঠেকেছে। দেশের অর্থনীতিবিদেরা বলছেন উৎপাদন বাড়াতেই হবে যদি ভারতকে ঘুরে দাঁড়াতে হয়, অর্থাৎ মানে উৎপাদন যদি না বাড়ে ভারতের অর্থ ব্যবস্থা খুব শিগগিরই কিন্তু মুখ থুবড়ে পড়বে। বন্ধ হয়ে যাওয়া যে কলকারখানাগুলো আছে সেগুলোকে ফের চালু করতে হবে। প্রয়োজনে আদানি আম্বানিদের ব্যাংক ঋণ মুকুব না করে ওই ছোট ছোট বা মাঝারি শিল্পগুলোকে আর্থিক সাহায্য করে সেগুলোকে কিন্তু দাঁড় করাতে হবে। কৃষককে ন্যায্য দাম দিতে হবে, সার, কৃষি যন্ত্রাংশ বা চাষের বিদ্যুতের জন্য যে বিদ্যুতের যে খরচ হয় সেই খরচে ভর্তুকি দিতে হবে। ওই আদানি আম্বানিদের পয়সা না দিয়ে, ভর্তুকি না দিয়ে কৃষককে দিতে হবে, ছোট ছোট মাঝারি শিল্পকে দিতে হবে, তবে গিয়ে উৎপাদন বাড়বে। যদিও আগামী 1 ফেব্রুয়ারিতে যে বাজেট পেশ করতে চলেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাতে এই পথে চলার কোনো নামগন্ধই পাওয়া যাচ্ছে না। উল্টে আরো কর বসিয়ে বিদেশি পণ্যের আমদানির রাস্তাকে আরো সুগম করে দিয়ে এদেশটাকে পার্মানেন্টলি মায়ের ভোগে পাঠানোর চেষ্টা চলছে। আপনি যদি একমত হন এই ব্যাপারে কমেন্ট করে জানান, দ্বিমত হলেও কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায়। আমরা বিশেষ এক এক্সপেক্টার নিয়ে আসছি আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন, নমস্কার।